এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না, এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। For ends of justice, a reasonable time should be given. চিফ প্রসিকিউটর একটা অভিযোগ এনেছেন যে আপনারা মামলাটি বিলম্বিত করতে চাইছেন, এই জন্য নানা রকমের আবেদন নিয়ে আসছেন, এটা বলেছেন। দিস ইজ নট কারেক্ট। এটা তার না, এটা করবে না। প্রসিকিউশনের কাজটা হলো টু ডু জাস্টিস। প্রসিকিউশনের কাজটা হলো জাস্টিস করা। আমার কাজটা হলো যে অপরাধীকে যতটুকু, যদি অপরাধ করে থাকে তাহলে আমি কিন্তু বলবো না যে অপরাধ করে নাই, কিন্তু সে যতটুকু অপরাধ করেছে ওইটুকুই যেন হয়, অথবা সে যদি বেকসুর খালাস পাওয়ার যোগ্য হয়, আমার সেটা। বাট প্রসিকিউশন যদি বলে যে আমরা এটা ডিলে করতেছি, তাহলে তো আমিও বলতে পারি যে তিনি তাড়াহুড়া করতেছে। হোয়াট ইজ দি মোটিভ? আমার আসামিরা জেলে আছে, আমি কেন দেরি করবো? আই ওয়ান্ট টু ডু জাস্টিস, এবং সেই জন্য আমার যেই পরিমাণ সময় দরকার রিজনেবলি, আমি সেই সময়টুকু চাচ্ছি। এখানে ডিলে করার কোনো স্কোপ এবং মোটিভেশন আমাদের নাই। তিনি যদি বলে যে আমরা এটা ডিলে করতেছি, আমিও তো বলতে পারি তিনি অত্যন্ত তাড়াহুড়া করতেছে। হোয়াট ইজ দি রিজন? আপনারা কি পর্যাপ্ত সময়? এখানে একটি কথা বলি ভাই, যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, at the same time justice hurried, justice buried. Then what we have to do? We have to strike a balance between these two. জি, থ্যাংক ইউ স্যার, প্লিজ। কি ভইয়া তারপর হোসেন ভইয়া, স্যার আপনার একটা আবেদনের প্রেক্ষিতে ডে আফটার টুমোরো মানে 23 তারিখে আদেশের জন্য আর্জি করা হয়েছে। প্রসিকিউশন বলছে প্রাইমিয়ার যে পাওয়া গেছে, কিন্তু আপনি বারবার বলছিলেন যে এটাই যথেষ্ট না। আপনি কি যুক্তি তুলে ধরেছেন যদি বলতেন? আমি কারণটা কি? আজকে 3 জন আসামির জন্য ডেট ছিল এবং চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। 3 জন আসামি তাদের ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে, সেটার উপর হিয়ারিং প্লাস চার্জ ফ্রেমিং। তো আমি আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশনে এই ট্রাইব্যুনালে বলেছি যে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, এই ফর্মাল চার্জের মধ্যে এই 3 জন পার্টিকুলার আসামি, নামটা কি? ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই 3 জনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি দি হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই 3 জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে একটি কথাও বলতে পারে নাই। এবং আমি ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে অ্যাকিউজডের বিরুদ্ধে অভিযোগ পিন পয়েন্ট আকারে করতে হবে। ইট মাস্ট বি ক্লিয়ার। চার্জ যদি ফ্রেম করতে হয়, প্রাইমারি ফেসি কেস পিন পয়েন্ট করতে হবে। আমি সাবমিশন রেখেছি এই ধরনের কোনো প্রাইমারি ফেসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। ট্রাইব্যুনাল মেহরবানি করে 2 দিন পাশিয়ে দিয়েছেন। কত তারিখ? 23শে ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করেছেন। এই হলো মূল বক্তব্য আর কি। থ্যাংক হ্যাঁ ও এইটা রাষ্ট্রপক্ষ বলতেই পারে যে আমরা যখনই সময় চাবো একটা আপত্তি তো ওনারা করবেনই। আর আইনে বলছে যদি প্রয়োজন হয় ফর এন্ডস অফ জাস্টিস এ রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্সড করেছে। থ্যাংক ইউ অল। সেই মামলায়
চার্জ গঠনের আদেশ দেবার দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে আজকে একটি বিশেষ আবেদন শুনানি করার সুযোগ দিয়েছেন এবং এই শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর এই মামলায় চার্জ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। একই সাথে অন্য একটি মামলায় বিজিবি দুজন কর্মকর্তা কর্তৃক জুলাই আগস্টের সময় রামপুরায় চলমান যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল। এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং এই মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী 24 ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এই ছিল মোটামুটি আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম। জি, প্রথমে যে বিষয়টি আমাদেরকে বারংবার আমরা স্পষ্ট করার চেষ্টা করছি এবং আবারও স্পষ্ট করছি, এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। এই বিষয়টা আমাদেরকে সবাইকেই, গণমাধ্যম এবং আমাদের যারা ডিফেন্স আইনজীবী রয়েছেন প্রত্যেকেরই শব্দচয়ন এবং কার্যক্রমে পরিশীলিত হওয়া উচিত। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন, তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসেপ্ট বিষয়। আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। তাকে আমরা কি তাহলে গণমাধ্যম তাদেরকে কি বলে অ্যাড্রেস করবে? আসলে কর্মকর্তা বলতে পারেন, তাদেরকে ডিজিএফআই কর্মকর্তা বলতে পারেন। এটি হচ্ছে তাদের প্রকৃত এই চার্জের ক্ষেত্রে তাদের পরিচয়। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মামলাটিতে তাড়াহুড়ার একটি বিষয় তারা বলেছেন বা তারা বারবার প্রেস করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। মামলাটি ফর্মাল চার্জ জমা হয়েছিল অক্টোবর মাসের 8 তারিখে। আজকে ডিসেম্বর মাস, 2 মাস পরে এখন চার্জ গঠনের আদেশের জন্য রয়েছে। এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট দেওয়ার সুযোগটাই নাই, আইনেই না। তারপরও কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলানো হচ্ছে এবং যখনই ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে, সিনিয়র আইনজীবীরা আসছেন, তারা কথা বলছেন, তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন। এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিহিত সময় দেওয়াও হচ্ছে। সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কোর্টকে ততটুকুই সহযোগিতা করব এবং ডিফেন্সের একই কাজ করব বলে আমরা প্রত্যাশা রাখি। জি, এই বিষয়টা মহামান্য ট্রাইব্যুনাল ক্ল্যারিফাই করেছেন যে আসামি পক্ষকে অ্যাম্পল সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে 10-12 দিন প্রিপারেশনের টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তারা বলছেন যে তারা একটা প্রসিডিউরাল জটিলতার কারণে তারা আসামির সাথে কথা বলতে পারেননি, বিধায় আজকে সময় প্রার্থনা করেছেন এবং সেই কারণে আদালত তাদেরকে সময় দিয়েছেন। আর যারা 37 ধারায় শুনানি করতে পারার কথাটি বলছিলেন তারা কিন্তু ইতোমধ্যেই শুনানি সম্পন্ন করেছেন। পূর্ববর্তী তারিখেই তারা তাদের সবগুলো অ্যাপ্লিকেশনে শুনানি সম্পন্ন করার পরেও আজকেও তারা আবার একই বিষয়ে কথা বলার জন্য আদালতের অনুমতি চাচ্ছিলেন। এই বিষয়ে আদালত তখন দৃষ্টিভঙ্গি দিয়েছেন যে তাদের শুনানি সম্পন্ন হয়ে গিয়েছে এবং আগামী তারিখে চার্জ গঠন হবে। এই মামলায় মোট কতজনের অভিযোগ? আরেকটা বিষয় যে টাইম ফ্রেমটা একটু বলতে পারেন, কত থেকে কত? জি, এই মামলায় মোট 17 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের সময়সীমা হচ্ছে 17 জন তো আসামি, মানে আসামি। মামলার অভিযোগকারী কতজন? আচ্ছা, ভিকটিম হচ্ছে 14 জন। 14 জন ভিকটিমের গুমের বিষয়ে 2016 থেকে 2024 অগাস্ট পর্যন্ত এই যে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে টিএফআই সেলে, যেটা উত্তরা র্যাব 1 কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, সেখানে গুম করে রাখা হয়েছিল। এটি হচ্ছে এই মামলার মূল উপজীব্য বিষয়। মামলা দেখলাম আমরা আদেশের কপি এখান থেকে কারাগারের এটা আসলে কোর্টের ইন্টারনাল প্রসিডিউরাল বিষয়, এটা প্রসিকিউশনের সাথে সম্পর্কিত না। তবে আদালত আদেশ দিয়েছেন, আশা করছি দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।